নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সামনেই 2024-এর বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সহ রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বা অন্যান্য সকল ধরনের কর্মচারী সহ সমস্ত ধরনের পেনশনধারীদের জন্য একটি অত্যন্ত ভালো সুখবর ঘোষণা করা হয়েছে এবং এই সুখবরের ফলে আর্থিক লাভ হতে চলেছে সকল ধরনের কর্মচারী সহ পেনশনধারীদের। কী সেই সুখবরের ফলে কতটা আর্থিক লাভ হবে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত আনন্দের, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সেই আনন্দের খবরটি আমরা বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে। ডেটটা দেখুন 7 মার্চ 2024। 7 মার্চ 2024 অর্ডারটির নোটিফিকেশন জারি করা হলে এই অর্ডারটি পাবলিশ করা হয়েছে আজকে, অর্থাৎ 16 মার্চ। মেমোরান্ডামের সাবজেক্টটা দেখুন, grant of ad hoc bonus to the state government employees and some other categories of employees for the year 23-24, অর্থাৎ 23-24 আর্থিক বছরের জন্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং অন্যান্য কিছু কর্মীদের বোনাস সংক্রান্ত এই অর্ডারটি। প্রথমত আমি অর্ডারে কী কী বলা হয়েছে সেটি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তারপর কী কী শর্তাবলী আছে সেগুলির ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন কোন ক্ষেত্রে আপনার স্যালারি লিমিট যদি ক্রস করে যায় তাহলেও বিশেষ ক্ষেত্রে আপনি ছাড় পেয়ে বোনাসটি পেতে পারেন, সে ব্যাপারেও বিস্তারিতভাবে জানাবো। প্রথমত আগে অর্ডারটির ব্যাপারে আমরা লক্ষ্য করে নিই। দেখুন, অর্ডারে বলা হয়েছে, the undersigned is directed by order of the governor to say that the governor is pleased to decide that the state government employees who are not covered by any of the productivity linked bonus scheme and whose revised emolument did not exceed rupees 42,000 per month as on 31st March 2024 will be entitled to ad hoc bonus for the accounting year 23-24 at the rate of 6,000 per head, যেটা আগের থেকে অনেকটা বাড়ানো হয়েছে। The upper eligibility ceiling of rupees 42,000 per month as on 31st March 2024 will be applicable irrespective of whether the emolument are drawn in the pre-revised or revised structure of pay or on fixed বা consolidated contract pay। অর্থাৎ এক কথায় বলতে গেলে 6,000 টাকা বোনাস ডিক্লেয়ার করা হয়েছে, যেটি আগের থেকে পরিমাণটা বৃদ্ধি হয়েছে এবং সেক্ষেত্রে তারা বোনাসটি পাওয়ার জন্য এলিজিবল যে সমস্ত সরকারি কর্মচারীরা 42,000 টাকা বা তার নিচে বেতন পান 31 মার্চ 2024 এই কাট অফ ডেটের অনুযায়ী। অর্থাৎ 31 মার্চ 2024 অনুযায়ী যদি 42,000 টাকা বা তার কম বেতন পেয়ে থাকেন কোনো কর্মী, তাহলে সেক্ষেত্রে তারা 6,000 টাকা বোনাস পাওয়ার জন্য যোগ্য। এটা আগের রিভাইজড স্কেল হোক, মানে অর্থাৎ পঞ্চম বেতন কমিশন হোক বা ষষ্ঠ বেতন কমিশন হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা বৈধ। এবার এক এক করে যে সমস্ত শর্তাবলীগুলি আছে সেগুলি আমরা দেখে নেব। দেখুন, দ্য বেনিফিট উইল বি অ্যাডমিসিবল সাবজেক্ট টু দ্য ফলোয়িং টার্ম অ্যান্ড কন্ডিশন। নাম্বার 1, ad hoc bonus admissible under this order will be worked out on the basis of emolument as admissible on 31st March 2024. For the employee drawing pay and allowance in term of the West Bengal Service Revision of Pay and Allowance Rules 2019 in term revised emolument in this order will mean the pay drawn in the applicable level in the pay matrix in the revised pay structure, dearness allowance, and include the non-practicing allowance if any, but will not include any other pay and other allowance such as house rent allowance, medical allowance, compensatory allowance, etc. অর্থাৎ এক্ষেত্রে যে 42,000 টাকা লিমিট সেটা ক্যালকুলেট করা হবে আপনার বেসিক পে প্লাস আপনার ডিয়ারনেস অ্যালাউন্স প্লাস যদি কোনো রকম কোনো নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পেয়ে থাকেন, যেটা বোধহয় ডাক্তাররা পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটা যোগ হবে। এছাড়া অন্য কোনো ধরনের অ্যালাউন্স কিন্তু এক্ষেত্রে কাউন্ট করা হবে না, যেমন মেডিকেল অ্যালাউন্স বা হাউস রেন্ট অ্যালাউন্স বা কম্পেনসেটরি অ্যালাউন্স বা ট্রাভেল অ্যালাউন্স ইত্যাদি অন্যান্য ধরনের অ্যালাউন্স যোগ হবে না। নর্মালি বেসিক পে প্লাস ডিএনএস অ্যালাউন্স পে এই দুটো যোগ হবে। কোনো কোনো ক্ষেত্রে যারা এনপিএ পেয়ে থাকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, তাদের ক্ষেত্রে এনপিএটা যোগ হয়ে 42,000 টাকা পর্যন্ত হতে হবে। দেখুন, for those who are drawing pay and allowance in the unrevised pay structure under ROPA Rule 2009, the terms emolument will mean the include basic pay in the pay band plus grade pay,
dearness allowance, duty allowance, steno allowance, but will not include specialist pay and other allowance such as house rent allowance, medical allowance, compensatory allowance, etc. For those who are drawing remuneration on contract basis, the term revised emolument will mean the consolidated contract pay drawn by them. যারা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন, অর্থাৎ যাদেরকে এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে আনা হয়নি, তাদের ক্ষেত্রে এটা কাউন্ট হবে বেসিক পে, যার মধ্যে পে ইন পে ব্যান্ড এবং গ্রেড পে যুক্ত আছে এই দুটো, তার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স, তার সঙ্গে ডিউটি অ্যালাউন্স, তার সঙ্গে স্টেনো অ্যালাউন্স, এই কয়েকটা যোগ হবে। কিন্তু তাদের ক্ষেত্রেও কম্পেনসেটরি অ্যালাউন্স বা মেডিকেল অ্যালাউন্স বা হাউস রেন্ট অ্যালাউন্স এগুলি যোগ হবে না। আর যারা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে তাদের ক্ষেত্রে তারা লাস্ট যে বেতনটা পাচ্ছে সেটা টোটালটা যোগ হবে, অর্থাৎ কনসলিডেটেড কন্ট্রাক্ট পে যেটা তারা ড্রন করছে সেটা এখানে ক্যালকুলেট করা হবে বা ধরা হবে। নাম্বার 2 দেখুন, দ্য এমপ্লয়িজ হুজ রিভাইজড এমুলেমেন্ট 1/31/2024 exceeded ₹42,000 per month, but during the year 23-24 their emolument at least for 6 months were less than ₹42,000 per month. That is, the said emolument exceeded the eligibility ceiling ₹42,000 per month on account of promotion, drawal of increment, implementation of CS scheme, enhancement of dearness allowance and revision of pay, etc. After remaining less than 42,000 per month, at least 6 months will be entitled to ad hoc bonus of ₹6,000 per head under this order. অর্থাৎ 31 মার্চ 2024 এই তারিখে যদি কোনো কর্মীর 42,000 টাকা ক্রস করে গেছে, অর্থাৎ বেসিক পে প্লাস ডিআরএস অ্যালাউন্স যোগ করে, কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 6 মাস অন্তত পক্ষে যদি সে 42,000 টাকার কম বেতন পেয়েছে, কিন্তু কোনো কারণে, যেমন ধরুন ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ বাড়ানো হয়েছে জানুয়ারি থেকে 4%, হয়তো ডিএর পরিমাণটাকে বৃদ্ধি ধরে 42,000 টাকা ক্রস করেছে বা কোনো রকম ইনক্রিমেন্ট পেয়েছে বা অতিরিক্ত কোনো প্রমোশন পেয়েছে, যার জন্য হয়তো 3-4 মাসের আগে হয়তো জানুয়ারিতে বা ডিসেম্বরে তারা পেয়েছে 42,000 টাকা অতিরিক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা বোনাসের জন্য যোগ্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে অন্ততপক্ষে 6 মাস যদি আপনি 42,000 টাকার নিচে বেতন পেয়েছেন, তারপরে 31 মার্চ বা জানুয়ারি বা ফেব্রুয়ারি যে কোনো মাসে আপনার বেতন বৃদ্ধি হয়ে 42,000 টাকা ক্রস করেছে, তাহলেও কিন্তু আপনি এবছরের জন্য 6,000 টাকা বোনাস পাবেন। নাম্বার 3 দেখুন, দ্য এমপ্লয়িজ হু রেন্ডার্ড at least 6 months continuous serving during the year 23-24 will be eligible for payment of ad hoc bonus under this rule. অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যদি যারা নতুন মানে শিক্ষক বা নতুন কর্মী হিসাবে জয়েন করেছেন, তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 6 মাসের চাকরি করে থাকতে হবে, তবেই তারা বোনাসের জন্য অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এক্ষেত্রে তাদেরকে সেপ্টেম্বরের আগে তাদেরকে যোগদান করতে হবে চাকরিতে। যদি সেপ্টেম্বরের আগে তারা চাকরিতে জয়েন করে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা এই বছরের বোনাসের জন্য যোগ্য। অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অন্ততপক্ষে 6 মাসের জন্য তারা চাকরিতে যোগদান করতে হবে। তাহলে বন্ধুরা, যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল বোনাস সংক্রান্ত, সেটি সরাসরি আমি চেষ্টা করলাম আপনাদের বোঝাতে এবং এর টার্ম এবং কন্ডিশনগুলো বোঝাতে। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।